সুমন্ত ৬-৭ মাস হলো মেহেরপুরে থাকতে শুরু করেছে। সুমন্ত নর্থ বেঙ্গলের ছেলে, কর্মসূত্রে তার মেহেরপুরে আসা। এবার তার পোস্টিং হয়েছে একটি অদ্য গ্রামে। সেখানে পরিবেশ খুবই মনোরম হলেও তার পক্ষে সারা সময় থাকা প্রায় অসম্ভব, কারণ সেখানে ঠিকঠাক ইলেকট্রিসিটি নেই, আর মোবাইলের ইন্টারনেটের কানেকশনও ঠিকভাবে কাজ করে না। তাই সেখানে 2-1 দিন বেড়াতে যাওয়ার মতো থাকা গেলেও পার্মানেন্টলি বসবাস করা তার পক্ষে প্রায় অসম্ভব। তাই সেখানে যারা চাকরি করে প্রায় প্রত্যেকেই সেখান থেকে বেশ দূরে সব ধরনের আধুনিক পরিবেশ সেবাযুক্ত স্থানে বসবাস করে। তাই সুমন্ত তার কর্মস্থান থেকে প্রায় 8-9 কিলোমিটার দূরে মেহেরপুরে থাকতে শুরু করেছে। প্রতিদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে বাড়িটি মাঝে মাঝেই চোখে পড়ে। পুরনো দিনের পিল্লায় এক বাড়ি। বাড়িটি যে বহু পুরনো তা বাড়িটির চেহারা দেখলেই বোঝা যায়। নানান জায়গা থেকে রং উঠে কালো হয়ে গেছে। কিছু কিছু জায়গা থেকে দেওয়ালের চাঙর খসে ইট বেরিয়ে গেছে। কোথাও কোথাও বটগাছ গজিয়ে শিকড় দিয়ে আঁকড়ে বড় হওয়ার আপ্রাণ চেষ্টা করছে। কোথাও বা অসত্য গাছ, দেখেই বোঝা যায় বহুকাল বাড়িটিতে রক্ষণাবেক্ষণ হয়নি। এই বাড়িতে মানুষ আদৌ থাকে কি না তা নিয়ে সন্দেহ আছে। দেখে মনে হয় বহুকাল মানুষের পায়ের চিহ্ন পড়েনি এই বাড়িটিতে। যদিও বাড়ির সামনে পিল্লায় এক দরজা ও চারিদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। ভেতরে লোক থাকলেও বোঝার উপায় নেই। অবশ্য দরজা দেখে মনে হয় বহুকাল খোলা হয়নি। দরজার কড়াগুলোতে পুরু জং ধরে গেছে ও নিচের দিকে ছোট ছোট আগাছা গজিয়েছে। প্রাচীরের পাশ দিয়ে সারি সারি বড় বড় গাছগুলি বাড়িটিকে আরও রহস্যময় করে তুলেছে। দেখে মনে হয় ভুতুড়ে সিনেমার পর্দা থেকে বাস্তবের মাটিতে নেমে এসেছে। এই বাড়িটি নিয়ে সুমন্তর মাঝে মাঝেই কৌতূহল হয়। মাঝে মাঝে মনে হয় স্থানীয় কোনো লোককে এই বাড়িটি সম্বন্ধে জিজ্ঞেস করবে। এই বাড়িটি কার, কারা থাকতেন এই বাড়িতে, এখন এখানে কেউ থাকেন কি না, আর না থাকলে এই বাড়ির সদস্যরা এখন কোথায় গেলেন, কিংবা বাড়িটি কত বছরের পুরনো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এতদিনেও বাড়িটি সম্বন্ধে কাউকে জিজ্ঞেস করা হয়ে ওঠেনি, কারণ সকালবেলা ট্রেন ধরার এত তাড়া থাকে যে কাউকে জিজ্ঞেস করবে সেই সময়টুকুও পাওয়া যায় না। এবছর ডিসেম্বরে তেমন ঠান্ডা পড়েনি। মনে করা হয়েছিল জানুয়ারি মাসে একটু ঠান্ডা পড়বে, কিন্তু কোথায় ঠান্ডা। অর্ধেক দিনই মেঘলা আকাশ আর পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ঠান্ডা কোথায় হারিয়ে গেল। আজ জানুয়ারি মাসের 6 তারিখ। আজ একটু ঠান্ডা পড়েছে। সুমন্ত প্রতিদিনের মতো আজও তাড়াতাড়ি তৈরি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজ রাস্তা দিয়ে যাওয়ার সময় আরও একবার ওই বাড়িটিতে তার নজর পড়ল। শীতের কুয়াশায় জরাজীর্ণ বৃদ্ধের মতো বসে আছে বাড়িটি। কোনো প্রাণের স্পন্দন নেই, যেন নিশ্চুপ হয়ে মৃত্যুর জন্য দিন গুনছে বাড়িটি। আজ সুমন্তর সারাদিন অফিসে বেশ ব্যস্ততার মধ্যে কেটেছে। 5টার সময় অফিস শেষ হলে আজকের মতো সমস্ত কাজ শেষ করে অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অফিস থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে সুমন্ত বুঝতে পারে আজ আকাশের অবস্থা ভালো না।
আকাশে মেঘ করে এসেছে, বৃষ্টি হতে পারে। তাড়াতাড়ি ট্রেন ধরে বাড়িতে পৌঁছতে পারলে হয়, না হলে এই শীতে বৃষ্টিতে ভিজলে আর রক্ষে থাকবে না। কি জানি মেহেরপুরেও এই একই অবস্থা কিনা। সে স্টেশন থেকে যথাসময়েই ট্রেনে উঠে পড়ল। ট্রেনও কু ঝিকঝিক শব্দ করে চলতে শুরু করলো। ট্রেনে উঠেই সে একটা বসবার জায়গা পেয়ে গেল। ট্রেনও আপন গতিতে চলতে শুরু করলো। সারাদিন অফিসের খাটাখাটনিতে সে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল এবং কখন যেন ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল মানুষের চেঁচামেচি ও কোলাহলে। ঘুম থেকে উঠে দেখতে পেল ট্রেনটি মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। মানুষজনের কথোপকথন থেকে জানতে পারল ট্রেনের তার কোথায় যেন ছিঁড়ে গিয়েছে, তাই ট্রেন এখন আর যাবে না। তার সারানো হলে তারপর যাবে, কিন্তু সেই কাজটি কতক্ষণে হবে তার কোনো খবর নেই। সুমন্ত মনে মনে ভাবল, আচ্ছা ফ্যাসাদে পড়া গেল। কোথায় আজ ভেবেছিল তাড়াতাড়ি বাড়ি যাবে, সেখানে আজই এই পরিস্থিতির সম্মুখীন হতে হলো। কি আর করা যাবে, এখন অপেক্ষা করা ছাড়া কিছুই আর করার নেই। কিছু সময় পর কিছু কিছু যাত্রী যাদের অন্যভাবে যাওয়ার উপায় আছে কিংবা কাছাকাছি যাদের বাড়ি একটু বেশি হাঁটলেই চলে যাওয়া যাবে, তারা সব চলে গেল। ট্রেনটি বেশ ফাঁকা হয়ে গেল। সুমন্ত মোবাইলে টাইম পাস করবে ভাবল, কিন্তু মোবাইল অন করতেই দেখতে পেল মোবাইলের চার্জ খুব কম রয়েছে। ট্রেন কখন ছাড়ে তার ঠিক নেই। তার মধ্যে মোবাইলের চার্জ শেষ করে ফেললে কারো কাছে সাহায্যের জন্য যোগাযোগ করবে তারও পরিস্থিতি থাকবে না। সুমন্তর মনে মনে ভীষণ রাগ হতে লাগলো। আজই মোবাইলের চার্জটা ফুরিয়ে যেতে হলো। সুমন্ত জানালার দিকে মাথাটা হেলান দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। কালো ঘুটঘুটে অন্ধকার চারিদিকে, কিছুই প্রায় দেখা যায় না। আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল আজ চাঁদও ওঠেনি। তবে কি আজ অমাবস্যা? তাই কি এত তীব্র অন্ধকার, নাকি আকাশে মেঘের কারণে চাঁদ দেখা যাচ্ছে না? সুমন্ত আকাশ কুসুম কল্পনা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়ল। সুমন্তর ঘুম ভাঙল ট্রেনের হর্নের শব্দে। দেখল ট্রেনটি আবার কুঝিকঝিক শব্দ করে চলতে শুরু করেছে। সুমন্ত মনে মনে ভাবল, এতক্ষণে ট্রেনটি সারানো হয়েছে, তাহলে যাক, ট্রেনটি আবার চলতে শুরু করেছে। তার মনটা খুশিতে ভরে গেল। সে পকেট থেকে মোবাইল ফোনটা বার করে টাইমটা দেখল। এখন রাত 10টার একটু বেশি। তার মোবাইলের চার্জও প্রায় শেষ। ট্রেনের চারিদিকে তাকিয়ে দেখল মানুষজন অনেক কমে গেছে। বেশিরভাগ মানুষই ট্রেনের উপর ভরসা না করে যে যার নিজের মতো চলে গেছে। ট্রেনটিও অন্ধকারের বুক চিরে সশব্দে চলতে শুরু করেছে। পরের দুটি স্টেশনে ট্রেনের প্রায় সব যাত্রী নেমে পড়ল। অত বড় কামরায় তাকে নিয়ে 3-4 জনই রয়ে গেল। ট্রেন যখন তার স্টেশনে এসে পৌঁছল তখন রাত 10:30টার একটু বেশি। আকাশের দিকে তাকিয়ে দেখল আকাশের অবস্থা ভালো নয়। আকাশে মেঘ গুড়গুড় করছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। সুমন্ত মনে মনে ভাবল, সর্বনাশ, তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। তাই দ্রুত পায়ে অটো স্ট্যান্ডের দিকে পৌঁছতে লাগলো। অটো স্ট্যান্ডে গিয়ে দেখল স্ট্যান্ডে একটাও অটো নেই। চারিদিকে তাকিয়ে দেখল পুরো অটো স্ট্যান্ডটাই ফাঁকা। মনে হয় আকাশের মেঘ দেখে আর ট্রেন চলছে না দেখে প্রায় সব অটো টোটো চালকই আজকের মতো কাজ বন্ধ করে বাড়ি চলে গেছে। এখন সে কিভাবে বাড়ি পৌঁছবে? সব দুরবস্থা আজই আসতে হলো। সে মনে মনে ভাবল, আর কিছু করার নেই,
পায়ে হেঁটেই বাড়ি পৌঁছতে হবে, কিন্তু আকাশের যে অবস্থা, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আর এই শীতে বৃষ্টিতে ভিজলে আর রক্ষে থাকবে না, নির্ঘাত নিউমোনিয়া। যাক, বৃষ্টিটা নামার আগে বাড়ি পৌঁছতে পারলে হয়। এই কথা ভেবে সুমন্ত দ্রুত পায়ে চলতে লাগলো। রাস্তায় চলতে চলতে সে দেখল আরও 2-1 লোক রাস্তা দিয়ে হাঁটছে। সে মনে মনে ভাবল, তাদেরও হয়তো তার মতো একই দুরবস্থা। সেই দুরবস্থায় একা নয় দেখে মনে মনে একটু স্বস্তি হলো। কিন্তু কিছুক্ষণ পরে তারাও কোথাও মিলিয়ে গেল। এখন গোটা রাস্তায় সুমন্ত পুরো একা। শুধু 2-1টি কুকুর এদিক ওদিক ঘুরছে ও তাকে দেখে ঘেউ ঘেউ আওয়াজ করছে। সকাল থেকে সারাদিন এই রাস্তাগুলোতে কত লোকজন, কত কোলাহল, গাড়ি ঘোড়া। রাতে নিস্তব্ধ শুনশান দেখে চেনার কোনো উপায় নেই এই সেই রাস্তা। সে আরো জোরে চলতে শুরু করলো। রাস্তা যেন ফুরোচ্ছেই না। হঠাৎ ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হলো। সে মনে মনে বিরক্তির স্বরে বলতে লাগলো, হ্যাঁ, শুধু এই বিপদটাই বাকি ছিল। এবার 16 গলা পূর্ণ হলো। এখন সে কি করবে? তার কাছে তো ছাতা, রেইনকোট কিছুই নেই। তাছাড়া এই শীতে বৃষ্টিতে ভিজলে নির্ঘাত হাইপোথার্মিয়া হয়ে যাবে। এছাড়াও মোবাইলটা রয়েছে। সে এইসব ভাবতে ভাবতেই দ্রুত দৌড়ে গিয়ে একটি প্রকাণ্ড দরজার ছাউনির নিচে গিয়ে আশ্রয় নিল। ভালো করে চারিদিকে তাকিয়ে দেখল, এটা তো সেই বাড়িটা, যে বাড়িটা সে রোজ দেখে, যে বাড়িটাকে নিয়ে তার কৌতূহলের কোনো শেষ নেই। আজ এমন পরিস্থিতির সৃষ্টি হলো যে সেই বাড়িটার গেটের ছাউনিতে আশ্রয় নিতে হলো, তাও এই মাঝরাতে। সুমন্ত কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। না, বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই, উল্টে বৃষ্টি ক্রমশ বেড়েই চলেছে। এখানেও দাঁড়িয়ে থাকা দায় হয়ে দাঁড়িয়েছে। হাওয়াতে জলের ঝাপটা গায়ে এসে লাগছে। সুমন্ত স্থির করল, সে ভিজে ভিজেই বাড়িতে যাবে। এছাড়া তার কিছু করার নেই। এভাবে কতক্ষণ সে দাঁড়িয়ে থাকবে? বৃষ্টির প্রকৃতি দেখে বোঝা যাচ্ছে এ বৃষ্টি তাড়াতাড়ি থামবার নয়। এই কথা ভেবে সে যখন বেরোতে যাবে তখন একটা দমকা হাওয়া এলো আর বাড়ির দরজাটা হাট করে খুলে গেল। সুমন্ত মনে মনে ভাবল, সে কি, দরজাটা ভেতর থেকে বন্ধ করা ছিল না? সে তো ভেবেছিল দরজাটা ভেতর থেকে আটকানো। সুমন্ত ভেতরের দিকে তাকিয়ে দেখল, বাড়িটির দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে একজন ভদ্র মহিলা। পরনে তার সাদা শাড়ি, মাথায় তার ঘোমটা দেওয়া। সুমন্ত মহিলাটার দিকে তাকাতেই মহিলাটি হাত নেড়ে ডাকল, ভেতরে আসুন। সুমন্ত একটু হতচকিত হয়ে গেল। সুমন্ত এই আকস্মিক ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে কি করবে বুঝতে না পেরে সে একটু সময় চুপ করে দাঁড়িয়ে রইল। মহিলাটি আবারও হাত নেড়ে ডাকল, আরে, আপনি তো ভিজে যাচ্ছেন, তাড়াতাড়ি ভেতরে আসুন। এইবার সুমন্ত একটু সম্বিত ফিরে পেল। সে ভাবল না বলবে, কিন্তু পরক্ষণেই সে ভাবল, আজ যা দুরবস্থা গেল, কাল তার এমনিতেই অফিস যাওয়া হবে না। তাছাড়া বৃষ্টিও বেশ জোরে জোরে পড়ছে। এই বাড়িটি সম্বন্ধে জানারও তার আগ্রহ রয়েছে। একটু সময় বসে গেলেই বা মন্দ কি, বাড়িটি সম্পর্কেও জানা হয়ে যাবে আর একজনের সঙ্গে পরিচয় হয়ে যাবে। এখানে এমনিতেও তার তেমন কেউ পরিচিত নেই। এই ভেবে সে গুটি গুটি পায়ে বাড়ির ভিতরে গিয়ে ঢুকল। মহিলাটি তাকে বলল, আসুন, ভিতরে আসুন, এবং সে সঙ্গে করে নিয়ে
বাড়ির ভেতরে বসতে দিল। সুমন্ত বাড়ির ভেতরে একটি চেয়ারে বসল। মহিলাটি মাথায় ঘোমটা দিয়ে আছে, তাই মুখটা ঠিকঠাক দেখা যাচ্ছে না। সুমন্ত ঘরের চারিদিকে তাকিয়ে দেখল, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। চারিদিকটা ঠিক করে দেখা যাচ্ছে না, তবে আবছা আবছা দেখে যেটুকু বোঝা যাচ্ছে, মনে হলো দীর্ঘদিন এ বাড়িতে মানুষ বসবাস করে না। বাড়িতে ঝাঁটপুচো পড়ে না, চারিদিকে ঝুলকালি আর মাকড়সার জাল ছড়িয়ে রয়েছে। আর ঘর থেকে কেমন যেন একটা বোটকা বোটকা গন্ধ বের হচ্ছে। বহুদিন ঘর বন্ধ থাকলে পুরনো ঘর থেকে যেমন গন্ধ বের হয়, ঠিক তেমন গন্ধ। সুমন্ত হাত জোর করে বলল, নমস্কার, আমি আপনাদের এই এলাকায় চাকরি সূত্রে 5-6 মাস ধরে আছি। আজ খুব অসুবিধায় পড়েই আপনাদের দরজায় সামনে আশ্রয় নিয়েছি। একই ট্রেন লেট করে ঢুকেছে, তার উপর শীতকালেই অকাল বৃষ্টি। আপনাদের খুব অসুবিধায় ফেললাম না? তখন মহিলাটি বলল, না না, মোটেও আপনি অসুবিধায় ফেলেননি। এমনিতে লোকজন খুব একটা আমাদের বাড়িতে আসে না, মাঝে মাঝে লোকজন এলে আমাদের ভালোই লাগে। সুমন্ত বলল, এই বাড়িটি নিয়ে শুরু থেকেই আমার কৌতূহল আছে। আজ ভালোই হলো, সেই কৌতূহল মেটানোর একটা সুযোগ হয়ে গেল। আচ্ছা, আপনারা কে কে থাকেন এই বাড়িতে? তখন মহিলাটি বলল, আমি ও আমার বাচ্চারা থাকে। আমার স্বামী বিদেশে থাকে। সুমন্ত তখন বলল, ও আচ্ছা, কই আপনার বাচ্চাদের তো দেখতে পাচ্ছি না। তখন মহিলাটি বলল, ওরা এখন ঘুমোচ্ছে। তখন সুমন্ত চারিদিকে তাকিয়ে বলল, আচ্ছা, আলো জ্বালাননি কেন? চারিদিকে এত অন্ধকার। মহিলাটি তখন বলল, লোডশেডিং হয়ে রয়েছে তো, আজকাল একটু বৃষ্টি হলেই লোডশেডিং হয়ে যায়। তাছাড়া লোডশেডিং না থাকলেও আমরা অন্ধকারে থাকতে বেশি পছন্দ করি। সুমন্ত তখন বিস্ময়ের স্বরে বলল, কেন? আসলে আমাদের চোখে একটা সমস্যা আছে, এই তীব্র আলো আমরা সহ্য করতে পারি না। তাই দিনের বেলায় আমরা কেউ বাইরে বের হই না, আর অন্ধকারে আমরা সব কিছু দেখতে পাই দিনের আলোর মতো স্পষ্ট। সুমন্ত মনে মনে বলল, এরকম আজব রোগের কথা সে আগে কখনোই শোনেনি। সুমন্ত তখন বলল, তাই এবাড়ির কাউকে দিনের বেলায় বাইরে দেখতে পাইনি। আমি তো ভেবেছিলাম এ বাড়িতে কেউ থাকেই না। মহিলাটি বলল, ও দেখেছেন, কোথায় কোথায় ভুলেই গেছি, দাঁড়ান আপনার জন্য একটু চা করে নিয়ে আসি। সুমন্ত তখন বলল, আরে থাক থাক, এত রাতে আর আপনাকে কষ্ট করতে হবে না। মহিলাটি তখন বলল, বেশি সময় লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। এই বলে মহিলাটি চা করতে চলে গেল। কিছু সময় পরে মহিলাটি 1 কাপ চা করে এনে সুমন্তকে দিল। চারিদিকে তাকিয়ে বলল, দেখেছেন, আলোটাও জ্বালাতে ভুলে গেছি, দাঁড়ান আপনাকে একটু আলো জ্বেলে এনে দিই। এই বলে মহিলাটি ঘরের ভেতর আলো আনতে চলে গেল। সুমন্ত চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিতে গেল। কাপটা মুখের কাছে নিতেই অদ্ভুত একটা আষ্টে গন্ধ তার নাকে লাগলো। সে চায়ে চুমুক না দিয়ে মনে মনে বলল, এটা তো চায়ের গন্ধ নয়, চা থেকে এমন অদ্ভুত আষ্টে গন্ধ আসছে কেন? সুমন্তর কেমন যেন সন্দেহ হলো। চায়ে সে আর চুমুক দিল না। চায়ের কাপটার দিকে তাকিয়ে দেখতে চেষ্টা করলো চায়ের কাপে আদৌ কি আছে, কিন্তু অন্ধকারে সে কিছুই দেখতে পেল না। এমন সময় মহিলাটি
একটি মোমবাতি জ্বালিয়ে নিয়ে তার সামনে এলো। আলো জ্বলতেই সুমন্ত চায়ের কাপটা স্পষ্ট দেখতে পেল। চায়ের দিকে তাকিয়েই সুমন্ত চমকে উঠল। চায়ের কাপে লাল রঙের এটা কি? এ তো রক্ত। সুমন্তের বুকটা ঝ্যাঁত করে উঠল। মহিলাটির দিকে তাকাতেই সুমন্ত যে দৃশ্য দেখতে পেল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মোমবাতির আলোয় সে স্পষ্ট দেখল ঘুমটার আড়ালে কোনো মহিলার মুখ নেই, আছে একটি কঙ্কালের মুখ। চোখ দুটি যেন বাইরে ঠিকরে বেরিয়ে আসছে আর আগুনের গোলার মতো জ্বলছে। সেই কঙ্কালের কপালে লাল রঙের সিঁদুরের টিপ আর গহনা দিয়ে সাজানো, আর সাদা বড় বড় দাঁতগুলো রক্তের দাগ স্পষ্ট। সেই বিভৎস রূপ দেখে সুমন্ত চেঁচিয়ে উঠল, বাঁচাও! তার চেঁচানো শুনে ওই বিভৎস মূর্তিটি আরো জোরে জোরে হাসতে লাগলো। সুমন্ত দৌড়ে পালাতে লাগলো আর দেখতে পেল বাইরের গেটটি ক্রমশ নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। সুমন্ত যতই গেটের কাছে এগোয় দরজাটি ততই দ্রুত বন্ধ হয়ে যেতে থাকে আর দূর থেকে সেই অট্টহাস্য ভেসে আসতে থাকে। সুমন্ত গেটের কাছে এসে এক লাফ দেয় আর গেটের বাইরে গিয়ে পড়ে, আর তখনই গেটটি ধপ করে বন্ধ হয়ে যায়। সুমন্ত কোনো ক্রমে রাস্তা দিয়ে উঠে প্রাণপণে দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে তার বাড়ির গেটের কাছে এসে পড়ল। তারপর তার আর কিছু মনে নেই। কিছু সময় পরে সম্বিত ফিরে পেল। সে বুঝতে পারল সে এখনো বেঁচে আছে। অবশিষ্ট রাতটুকু সুমন্তর আর ঘুম হলো না। শুধু ওই বিভীষিকাময় ঘটনার কথা বারবার মনে পড়তে লাগলো। ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়ল সুমন্ত। সকালে ঘুম ভাঙল তার কাজের লোকের ডাকে। উঠতে গিয়ে দেখল হাত পা অসম্ভব যন্ত্রণা করছে। কপালে হাত দিয়ে দেখল জ্বর এসেছে। কোনো ক্রমে উঠে দরজাটি খুলে দিল সুমন্ত। তার কাজের লোকটি বলল, এ কি বাবু, আপনি আজ এত দেরি করে ঘুম থেকে উঠলেন? আজ অফিস যাবেন না? সুমন্ত তখন বলল, না, আমার শরীরটা খারাপ, জ্বর এসেছে। তখন কাজের লোকটি বলল, সে কি বাবু, কাল বৃষ্টিতে ভিজেছিলেন নাকি? সুমন্ত বলল, হ্যাঁ ওই আর কি। তখন কাজের লোকটি বলল, ঠিক আছে তাহলে আপনারা বিছানা থেকে উঠতে হবে না, আপনি শুয়ে থাকুন, আমি এদিকটা সব সামলে নিচ্ছি। সুমন্ত জিজ্ঞেস করল, আচ্ছা তুমি এ তলাটের ওই পুরনো বাড়িটা সম্বন্ধে কিছু জানো? কাজের লোকটি বলল, কোন বাড়িটা? সুমন্ত বলল, ওই যে কি পর্ণভিলা না কি যেন নাম। কাজের লোকটি বলল, ও ওই বাড়িটা কেন জানবো না, ওটা তো একটা অভিশপ্ত বাড়ি। এই তল্লাটের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন তারা। বিদেশে কি সব যেন ব্যবসা ছিল তাদের। সেই সূত্রে এই বাড়ির সবাই প্রায়ই বিদেশে যেতেন। একদিন এই বাড়ির বড় ছেলে, ছোট ছেলে ও তাদের বাবা বিদেশে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। বেঁচে ছিলেন বড় ছেলের বউ, তাদের দুই ছেলে মেয়ে, কারণ তারা তখন এই বাড়িটিতেই ছিলেন। কিন্তু স্বামীর মৃত্যুর শোক সামলাতে না পেরে তার কিছুদিনের মধ্যেই সেই বড় ছেলের বউ ও তার দুই ছেলে মেয়ে আত্মহত্যা করে। সেই থেকে এই বাড়িটিতে আর কেউ থাকে না বা থাকতেও পারে না। শোনা যায় এখনো ওই বাড়িটিতে অশরীরী আত্মারা মাঝে মাঝে চিৎকার করে, আর্তনাদ করে। অনেকেই তো শুনেছে সেই আর্তনাদ। একবার এই বাড়িটি এক দম্পতি ভাড়া নেয়, কিন্তু যেদিন এই বাড়িতে থাকতে শুরু করে তার পরদিন দুজনের মৃতদেহ পাওয়া যায়। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা আজও কেউ বুঝতে পারেনি।
তারপর থেকে এই বাড়িটিতে থাকা তো দূরের কথা, এই বাড়িটির নামও কেউ মুখে আনে না। তারপর কাজের লোকটি বিস্ময়ের স্বরে বলল, কিন্তু আপনি এসব জিজ্ঞেস করছেন কেন? সুমন্ত বলতে গিয়েও চুপ হয়ে গেল। সেও যে সেই ভূতের কবলে পড়েছিল সেই কথা মাঝখান না করাই ভালো। শুধু সে ভূতের কবল থেকে এ যাত্রায় যে বেঁচে ফিরেছে তার জন্য ঈশ্বরকে অশেষ ধন্যবাদ।